অবনীতা ল্যাপটপ নিয়ে হন্যে হয়ে কিছু খুঁজছে। সে কিছুতেই মেলাতে পারছে না কিভাবে মাটির নিচের ল্যাব থেকে বোমাটি এক নিমেষে আকাশে চলে গেল। হঠাৎ সে শহরের সিসিটিভি ফুটেজের ব্যাকআপে সুরমা নদীর পাড় দিয়ে একটি নীল আলোর রেখা, যা বিক্রমের ভেলোসিটি ছুটে যাওয়ার আবছা প্রমাণ পেয়ে যায়। অবনীতা চায়ের কাপ হাতে দাঁড়িয়ে থাকা বিক্রমের দিকে তাকায়। বিক্রমের হাতের সামান্য কাঁপুনি, গতরাতের যুদ্ধের ক্লান্তি অবনীতার চোখে পড়ে। সে মনে মনে ভাবতে শুরু করে, তার শান্ত প্রত্নতাত্ত্বিক ভাইয়া কি আসলেই শুধু একজন সাধারণ মানুষ? সিলেটের প্রত্নতাত্ত্বিক জাদুঘর বা বিক্রমের পার্সোনাল স্টাডি রুম। নেক্রোসের মূল ঘাঁটি ধ্বংস হলেও সুলতানি আমোদের সেই চুরি যাওয়া অমূল্য পাণ্ডুলিপিটি উদ্ধার করা যায়নি। বিক্রম নেক্রোসের ফেলে যাওয়া কিছু সংকেত বা ডায়েরি ঘেঁটে বুঝতে পারে বোমা ফাটানো নেক্রোসের আসল উদ্দেশ্য ছিল না। বোমাটি ছিল কেবল একটি ডাইভার্সন, মনোযোগ ঘোরানোর ফাঁদ। বিক্রম জানতে পারে ওই পাণ্ডুলিপিতে সিলেটের জাফলং বা জৈন্তাপুরের পাহাড়ের নিচে লুকিয়ে থাকা একটি প্রাচীন মহাজাগতিক শক্তির কসমিক পোর্টাল মানচিত্র রয়েছে। নেক্রোসের প্রধান লিডার, যে হয়তো এই যুদ্ধে মরেনি, ব্যাকআপ প্ল্যান নিয়ে শটকে পড়েছে। এখন সেই মূল শক্তির দিকে এগিয়ে যাচ্ছে। বিক্রম বুঝতে পারে তার লড়াই মাত্র শুরু। তাকে এবার শহর ছেড়ে পাহাড়ি দুর্গম এলাকায় যেতে হবে। গোয়েন্দা বাহিনী ঢাকা থেকে আসা উচ্চপদস্থ সামরিক বা গোয়েন্দা ইন্টেলিজেন্স দফতর। এই কেসের তদন্তভার দেওয়া হয় এক তুখোড় এবং জেদি স্পেশাল ফোর্স অফিসারের হাতে, যে কোনো অবস্থাতেই এই ভিয়ের আসল পরিচয় উন্মোচন করতে চায়। সে সিলেটে এসে পৌঁছায় ক্লু হিসেবে জাদুঘরে চুরির তদন্ত করতে বিক্রমের মুখোমুখি হয়। বিক্রমকে এখন একাধারে নেক্রোসের হাত থেকে দেশকে বাঁচাতে হবে, আবার নিজের পরিচয় লুকিয়ে রাখতে আইনি বাহিনীর চোখ ফাঁকি দিতে হবে। যুদ্ধের 2 দিন পর বিক্রমের বাংলোর পার্সোনাল স্টাডি রুম এবং ল্যাব। বাইরে তখনও মেঘলা আকাশ, হালকা বৃষ্টি হচ্ছে। ডিকোড করার লড়াই স্টাডি রুমের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রাচীন লিপি ও বইপত্র। বিক্রম টেবিলের ওপর ঝুঁকে বসে আছে। নেক্রোসের সেই ভূগর্ভস্থ ল্যাব থেকে সে একটা পোড়া হার্ড ড্রাইভ আর কিছু সংকেত উদ্ধার করে এনেছিল। সে বুঝতে পেরেছে চুরি হওয়া সুলতানি পাণ্ডুলিপিটি আসলে কোনো সাধারণ ধর্মীয় বা ঐতিহাসিক বই নয়। ওটা আসলে একটা প্রাচীন নক্ষত্র মানচিত্র, যা সিলেটের জাফলং আর মেঘালয় সীমান্তের ভেতরের এক দুর্গম পাহাড়ের নিচে লুকিয়ে থাকা মহাজাগতিক শক্তির সন্ধান দেয়। নেক্রোসের আসল লিডার এই যুদ্ধে মারা যায়নি। সে বোমাটিকে কেবল একটা ডাইভার্সন বা মনোযোগ ঘোরানোর ফাঁদ হিসেবে ব্যবহার করেছিল, যাতে বিক্রম শহরের বোমা নিষ্ক্রিয় করতে ব্যস্ত থাকে আর সেই সুযোগে সে আসল পাণ্ডুলিপি নিয়ে পাহাড়ে পালিয়ে যেতে পারে। ঠিক এই সময় অবনীতা ল্যাপটপ হাতে বিক্রমের ঘরে ঢোকে। তার চোখ মুখ উত্তেজিত ও ক্লান্ত। ভাইয়া, আমি গত 2 দিন ধরে ওই ভ্যাকুয়াম বোমার সিগন্যাল সোর্স আর শহরের সিসিটিভি ফুটেজগুলো ফ্রেম বাই ফ্রেম অ্যানালাইসিস করছিলাম। অবনীতা বলতে বলতে বিক্রমের পাশে এসে দাঁড়ায়। বিক্রম স্বাভাবিক থাকার চেষ্টা করে বলল, কিছু পেলি? অবনীতা ল্যাপটপটা টেবিলের ওপর রাখল। স্ক্রিনে একটা ভিডিও প্লে হলো। শহরের সব সিসিটিভি ক্যামেরা ওই সময় ব্ল্যাকআউট হয়ে গিয়েছিল, কিন্তু জালালাবাদ ক্যান্টনমেন্টের একটা হাই ফ্রিকোয়েন্সি স্যাটেলাইট ট্র্যাকার ওই রাতে একটা অদ্ভুত জিনিস রেকর্ড করেছে। মাটির নিচের ল্যাব থেকে যখন বোমাটা উপরে উঠছিল, তখন থার্মাল ইমেজিংয়ে দেখা গেছে একটা নীল আলোর উৎস, যা মানুষের অবয়বের মতো, সেটি নিজের শরীরের এনার্জি দিয়ে বোমার চারপাশের বাতাসকে লক করে শব্দের চেয়েও দ্রুত গতিতে আকাশে ছড়ে দিচ্ছে। বিক্রম মৃদু হেসে বলল, আমি তো তোকে আগেই বললাম, এটা হয়তো কোনো মহাজাগতিক বা এলিয়েনদের ঘটনা। আমিও প্রথমে সেটাই ভেবেছিলাম ভাইয়া। অবনীতার গলা এবার গম্ভীর হয়ে গেল। সে ল্যাপটপে কয়েকটা কিবোর্ড চাপল। কিন্তু ওই নীল আলোর এনার্জি সিগনেচার আর ফ্রিকোয়েন্সি যখন আমি ল্যাবের মেইন ডেটাবেজের সাথে মেলালাম, তখন সেটা এই ঘরের একটা ডিভাইসের সাথে 100% ম্যাচ করে গেল। কোন ডিভাইসের কথা বলছিস? বিক্রমের বুকটা ধক করে উঠল। অবনীতা পকেট থেকে একটা ছোট গ্যাজেট বের করল। এটা সেই ট্র্যাকার যা সে বিক্রমের জ্যাকেটে লুকিয়ে লাগিয়ে দিয়েছিল। এই ট্র্যাকারটা, গত রাতে যখন তুই বলেছিলি তুই ঘরেই ছিলি, তখন এই ট্র্যাকারের লাইভ লোকেশন দেখাচ্ছিল সুরমা নদীর তলদেশে, ঠিক নেক্রোসের ল্যাবের ভেতরে। আর এর স্পিড ছিল সেকেন্ডে 340 মিটার, যা পুরোপুরি ভেলোসিটি এর সমান। ঘরে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। কেবল জানলার বাইরে বৃষ্টির শব্দ।
বিক্রম চুপ করে অবনীতার দিকে তাকিয়ে রইল। সে বুঝতে পারল তার অতি বুদ্ধিমতী বোনকে আর বোকা বানানো সম্ভব নয়। অবনীতার চোখে পানি চলে এসেছে। সে কাঁপানো গলায় বলল, তার মানে খবরের কাগজের সেই ভি-ম্যান, সিলেটের অতন্দ্র প্রহরী, যে নিজের জীবন বাজি রেখে পুরো শহরকে বাঁচালো, সে অন্য কেউ নয়, সে আমার নিজের ভাইয়া। তুই এত বড় সত্যিটা আমার কাছে লুকিয়ে রাখলি? বিক্রম একটা দীর্ঘশ্বাস ফেলল। তার চোখ দুটো মুহূর্তের জন্য উজ্জ্বল নীল রঙে জ্বলে উঠল, তারপর আবার স্বাভাবিক কালো হয়ে গেল। সে অবনীতার কাঁধে হাত রেখে নরম গলায় বলল, তোকে বিপদে ফেলতে চাইনি রে। এই শক্তির সাথে আসে এক বিশাল দায়িত্ব আর মারাত্মক সব শত্রু। নেক্রোস এখনো শেষ হয়নি। ওই সুলতানি পাণ্ডুলিপিটা নিয়ে ওদের মেইন লিডার এখন জাফলংয়ের খাসিয়া পাহাড়ের দিকে এগোচ্ছে। ওদের থামাতে না পারলে শুধু সিলেট নয়, পুরো পৃথিবীর আকাশ চিরতরে অন্ধকার হয়ে যাবে। তাহলে লড়াইয়ে তুই একা নোস ভাইয়া। তুই হবি মাঠের যোদ্ধা, আর আমি হব তোর টেকনিক্যাল সাপোর্ট। খাসিয়া পাহাড়ের ওই দুর্গম এলাকায় নেক্রোসকে ট্র্যাক করার দায়িত্ব আমার। চল, ওদের শেষ দেখে ছাড়ব।